চা খাবে খালা? না। কবি নজরুল খুব চা খেতেন। তিনি বলতেন, চায়ে না নাই, দিনে ৭০ কাপ চা খাওয়ার রেকর্ড তার আছে। খালা অবাক হয়ে বললেন, কবি নজরুলের চা খাওয়ার সাথে আমার চা খাওয়ার সম্পর্ক কি? তুমি দেখতে অবিকল কবি নজরুলের মতো। তার মানে? চুলগুলি বব কাট করলে তুমি পুরোপুরি নজরুল। নজরুলকে নিয়ে অন্নদাশঙ্কর রায়ের একটা বিখ্যাত কবিতা আছে। কবিতাটা জানো খালা? ভুল হয়ে গেছে বিলকুল, সবকিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কো নজরুল। খালা রাগী গলায় বললেন, যার সঙ্গে ইচ্ছা ফাজলামি করিস, আমার সঙ্গে করবি না। আমি তোর ছোট শালিকা না, সম্পর্কে আমি তোর খালা। একজন বিখ্যাত মানুষের চেহারার সঙ্গে তোমার চেহারার মিল আছে, এটা তো আনন্দিত হবার মতো কথা। তুমি রাগ করছো কেন? আমি কি বেটা ছেলে? এই বিষয়ে কবি নজরুলের একটি কবিতা আছে, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। তাছাড়া খালা, পুরুষ রমণীর প্রভেদটা হলো বাহ্যিক, শারীরিক। মানুষের আসল পরিচয় তার আত্মায়। আত্মায় কোনো নারী পুরুষ নেই। পুরুষের আত্মাও যা, নারীর আত্মাও তা। আমার সাথে বড় বড় কথা বলবি না। আমি আশা না যে তুই যা বলবি তাই হাসি মুখে মেনে নেব আর মনে মনে বলবো, হিমু সাহেব কত বড় জ্ঞানী, কথা জ্ঞানের কথা জানেন। একটা থার্ড গ্রেড ফাজিলের সাথে তোর যে কোনো বেশ কম নাই, এটা অন্য কেউ না বুঝলেও আমি বুঝি। যা হাত মুখ ধুয়ে আয়। তোর ফিলোসফির কথা শোনার জন্য আমি আসিনি। আমি হাত মুখ ধুয়ে ফিরে এসে দেখি অতি অল্প সময়ে ফরিদা খালা অসাধ্য সাধন করেছে। ঝাঁটা জোগাড় করে নিজেই ঘর ঝাড় দিয়েছেন। টেবিলের উপর রাখা কাপড় লন্ড্রিতে পাঠিয়েছেন। আমার চৌকিটা ছিল ঘরের মাঝামাঝি। খালা চৌকিটাকে সরিয়ে দিয়েছেন। এখন ঘরটাকে মনে হচ্ছে আগের চেয়ে বড়। আমাকে দেখেই খালা বললেন, সন্ধ্যাবেলা রশিদকে জিনিসপত্র দিয়ে পাঠিয়ে দেব, ও সবকিছুই ঠিকঠাক করে দেবে। তোর ঘরে তো ফ্যান নেই, প্রচন্ড গরমে ঘুমাস কি করে? একটা টেবিল ফ্যানও দিয়ে দেব। আর কি লাগবে বল? কিছু পাঠাতে হবে না খালা। এই মেসে আগামীকাল থাকবো কিনা তারই তো ঠিক নেই। যাবি কোথায়? এখনো ঠিক করিনি। এই মেসে অসুবিধা কি? অসুবিধা আছে। ম্যাচটায় শনির নজর পড়েছে। পুলিশ এসে ম্যাচের লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে, হেভি পিটুনি দিচ্ছে। কাকে ধরে নিয়ে গেল? ম্যাচের ম্যানেজার আবুল কালাম সাহেবকে ধরে নিয়ে গেছে। অনেস্ট লোক, সাথে পাছে নাই। এমন মার দিয়েছে যে এক মারের চোটে ডিঅনেস্ট হয়ে গেছে। জহিরকে বলি, সে ছাড়িয়ে নিয়ে আসবে। জহিরকে? জহিরকে তুই চিনিস না? তোকে ধরে একটা আছাড় দিব। আমার ছোট ভাই। উনি ছাড়িয়ে নিয়ে আসবেন কিভাবে? প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনের ইনফ্লুয়েন্স ছাড়া পুলিশের হাত থেকে ছাড়া পাওয়া মুশকিল। তোমরা নিশ্চয়ই প্রধানমন্ত্রীর আত্মীয় না? গাধার মতো কথা বলিস না তো। জহির অবশ্যই ছাড়াতে পারবে। সে পুলিশের আইজি না? পত্রিকায় জহিরের ছবি চাপা হয়েছে, তার জীবনী পর্যন্ত ছেপেছে। তুই টেলিফোন করে বলে দে তাহলেই হবে। তোকে সে খুবই পছন্দ করে। ওর পার্সোনাল নাম্বার তোকে দিয়ে যাচ্ছি। আচ্ছা দিও। এখন বল আমার কাছে এখন বলো আমার কাছে কেন এসেছো? রাগারাগি না করে ঠান্ডা মাথায় বলো। খালায় কঠিন গলায় বলল, আশার মাথায় তুই কি ঢুকিয়েছিস? ও বলছে ওর মাথায় নাকি ফুল ফল ঢুকে গেছে। একটা বাচ্চা মেয়ের মাথায় ফুল ফল ঢুকালি এর মানে কি? ওর তো ও তো তোর কোনো ক্ষতি করেনি, তুই তার ক্ষতি করলি কেন? কি মনে করে বাচ্চা একটা মেয়ের মাথায় ফুল ফল ঢুকিয়ে দিলি? আমি ওর মাথায় কিছু ঢুকাইনি খালা। ফুল ফল অটো সিস্টেমে তার মাথায় ঢুকেছে। ওর অবস্থা কি? আধমরা হয়ে গত 6 দিন ধরে বিছানায় পড়ে আছে, কিছুই খাচ্ছে না। চিকিৎসা করছো না? নিউ জার্সিতে ওদের ফ্যামিলি ফিজিশিয়ান আছে, তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি টেলিফোনে ওষুধপত্র দিয়েছেন। সবই মনে হয় ঘুমের ওষুধ। সারাক্ষণ ঘুমিয়ে থাকে। মাঝে মধ্যে ঘুম ভাঙে, তখন বলে এখনো মাথার মধ্যে সেই ফুল ফল আছে। কি যে যন্ত্রণায় পড়েছি! যন্ত্রণা তো বটেই। অনেক অদ্ভুত রোগের কথা শুনেছি, এরকম রোগের কথা তো কখনো শুনিনি। বড়লোকের বড় রোগ, মাথার মধ্যে কথা ঢুকে যাওয়া। ছোট লোকের রোগ হয় পাতলা পায়খানা, দাউদ বিকজ। তুমি এত চিন্তিত হয়েও না তো খালা, সেরে যাবে।
বাইরের একটা মেয়ে প্রথমবারের মতো শখ করে বাংলাদেশে এসেছে। দেখ তো এখন ঝামেলাটা। আমি আগামী শনিবার ওকে পাঠিয়ে দিচ্ছি। এত ঝামেলা আমার দরকার নেই। যত মরা মরে, রায়বাড়িতে এসে পড়ে। সব ঝামেলা আমার ঘাড়ে। আমার বাড়িটা হয়ে গেছে রায়বাড়ি। আমার কাছে তোমার আসার উদ্দেশ্য কি একটাই, শনিবার আশা চলে যাচ্ছে এই খবর দেওয়া, নাকি আরো কিছু আছে? আশা তোকে একটা চিঠি লিখেছে। আমি চিঠিটা নিয়ে এসেছি। চিঠি অন্য কাউকে দিয়ে পাঠাতে পারতে, তোমার নিয়ে আসার তো দরকার ছিল না। তোমার আসার উদ্দেশ্যটা বলো। খালা শান্ত গলায় বলল, তুই আশার সঙ্গে আর কখনো দেখা করবি না, কোনো যোগাযোগ রাখবি না। তোকে টাকা দিচ্ছি, তুই ঢাকার বাইরে কোথাও চলে যা। স্টিমারে করে পটুয়াখালী চলে যা। সেখান থেকে যাবি কুয়াকাটা। কুয়াকাটা পর্যটনের মোটেল আছে, মোটেল বুক করে দেব। রাজার হালে থাকবি। আমাকে চলে যেতে হবে কেন? সমস্যাটা কি? আশা তোর প্রসঙ্গে তার মাকে টেলিফোনে কী সব যেন বলেছে। তিনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন, খুবই চিন্তিত। কান্নাকাটিও করেছেন। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। কি বিপদে পড়লাম। আমি আনন্দিত গলায় বললাম, আশা কি আমার প্রেমে পড়েছে খালা? খালা তিক্ত গলায় বলল, তোর প্রেমে পড়বে কেন? তোর কোন জিনিসটা আছে প্রেমে পড়ার মতো? ছালবাকল নিয়ে একটা মানুষ। আমি গলা নিচু করে বললাম, সাধারণ মেয়েরা ছালবাকল নেই ছেলের প্রেমে কখনোই পড়বে না। তারা ডাক্তার ইঞ্জিনিয়ার খুঁজবে, টাকা পয়সা খুঁজবে, ঢাকায় বাড়ি আছে কিনা দেখবে। কিন্তু অতি বিত্তবান মেয়েরা ছালবাকল নেই এই ধরনের ছেলেদের প্রতি এক ধরনের মমতা পোষণ করে, অসহায়ের প্রতি করুণা, সে করুণা থেকে প্রেম। দুইয়ে দুইয়ে 22। দুইয়ে দুইয়ে 22 হোক আর 21 হোক, তুই এই মেয়ের সাথে আর কখনো কোনো ধরনের যোগাযোগ রাখবি না। তুই পালিয়ে যাবি। কুয়াকাটায় পালিয়ে গিয়ে সূর্যাস্ত সূর্যোদয় দেখবো? দেখতে চাইলে দেখবি, আর মোটেলের ঘরে বসে থাকতে চাইলে বসে থাকবি। আমার কথা হচ্ছে এই মেয়ের কাছ থেকে দূরে চলে যাওয়া। আমি শান্ত গলায় বললাম, খালা, এতে লাভ হবে না। লাভ হবে না কেন? আশা মেয়েটার স্বভাব চরিত্র যা দেখেছি, এই কাণ্ড করলে তার প্রেম আরো বেড়ে যাবে। অবশ্যই সে খুঁজে খুঁজে আমাকে বের করে ফেলবে। কুয়াকাটায় উপস্থিত হবে, সমুদ্র তীরে নায়ক নায়িকার মিলন, ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসঙ্গীত। বধূ কোন আলো লাগলো চোখে। খালা কঠিন গলায় বললেন, নায়ক নায়িকার মিলন মানে? ফাজলামির কথা পুরোপুরি বন্ধ। জটিল একটা সমস্যা হয়েছে, সেই সমস্যা কিভাবে মেটানো যায় সেটা বল। সব রোগের ওষুধ আছে। এই রোগের কি ওষুধ তুই বল। তুই রোগের জীবাণু সাপ্লাই দিয়েছিস, ওষুধও তুই দিবি। প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো মেয়েটার প্রেম ভাবটা কমাতে হবে। তার কাছ থেকে পালিয়ে গিয়ে সেটা করা যাবে না। তার সঙ্গে ছ্যাবলামি করতে হবে। যতই ছ্যাবলামি করা হবে, ততই প্রেম ভাব কমবে। কি রকম ছ্যাবলামি? গদগদ ভাবে কথা বলতে হবে। ভাবটা এরকম দেখাতে হবে যেন আমি তার প্রেমে পাগল। তারপর ফট করে একদিন বিয়ের প্রপোজাল দিতে হবে। বাংলা ছবির নায়কের মতো কাঁদো কাঁদো গলায় বলতে হবে, আশা, ও আমার জান পাখি, তোমাকে ছাড়া আমি বাঁচব না। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি আল্লাহর কসম কোনো একটা 5 টনের ট্রাকের সামনে ঝাঁপ দিয়ে পড়ব। এমন অশালীন কথা তুই আমার সামনে বলতে পারলি? পারলাম, কারণ কথাগুলি তোমার কাছে অশালীন শোনালেও সমস্যার সমাধানের পথ হচ্ছে এইটাই। তোর এইসব কথা শুনলে আশার প্রেম কমে যাবে? অবশ্যই কমবে, অতি দ্রুত কমবে। বিয়ের কথাটা যেই বলবো অমনি প্রেম জ্বর ধাই ধাই করে নামতে থাকবে। তারপর দিতে হবে আসল ওষুধ। আসল ওষুধটা কি? বিয়ের কথা বলার পরপরই বলতে হবে, আচ্ছা শোনো, তোমাকে বিয়ে করলে কি আমি অটোমেটিক্যালি আমেরিকার গ্রিন কার্ড পাবো, নাকি তার জন্য আবার অন্য কোনো ঝামেলা আছে? আমাকে পরিষ্কার করে বুঝিয়ে দাও তো। এই কথা যখন আশা শুনবে তখন আশার আক্কেল গুলুম হবে। সে বুঝতে পারবে আমার আসল উদ্দেশ্য হলো গ্রিন কার্ড। সিন্দাবাদের ভূতের মতো স্ত্রীর কাঁধে সাওয়ার হয়ে আমেরিকাতে যাওয়া। খালা কিছু বলছেন না, এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আমার কথা বিশ্বাস করতে পারছে না, আবার অবিশ্বাসও করতে পারছেন না। আমি বললাম, খালা এখন বলো, পরিকল্পনা মতো এগুবো? খালা ক্লান্ত নিঃশ্বাস ফেলে বললেন,
তোকে কিছু করতে হবে না, তুই চুপ করে থাক। এখানেই থাকবো নাকি কুয়াকাটার দিকে রওনা হয়ে যাব? আপাতত এখানেই থাক, আমি পরে তোর সঙ্গে যোগাযোগ করব। নে তোর চিঠি নে। খালার চিঠিতে রোমান্টিক কোনো ডায়লগ লেখা আছে? আমি জীবনে কোনো প্রেমপত্র পাইনি। প্রেমের ডায়লগ যদি এই চিঠিতে থাকে, তাহলে এটাই হবে আমার জীবনের প্রথম প্রেমপত্র। কি চিঠি আছে? তোর কাছে লেখা চিঠি আমি কি করে বলবো প্রেমের ডায়লগ আছে কিনা? এই চিঠি না পড়ে তুমি আমাকে দিয়েছো, এটা বিশ্বাসযোগ্য না বলেই আমি তোমাকে জিজ্ঞাসা করছি। প্রেমের কথাবার্তা কি আছে? খালা বিরক্ত গলায় বলল, না এসব কিছু নেই। গদগদ টাইপ প্রেমের চিঠি লেখার মেয়ে আশা না। খালা উঠে দাঁড়ালো, তাকে খুবই চিন্তিত মনে হচ্ছে। তার ঠোঁট নড়ছে, মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। আমি আশার চিঠি পড়তে শুরু করলাম। ইংরেজিতে লেখা চিঠি, অনুবাদ করলে এরকমটা দাঁড়ায়, হিমু সাহেব, আমি এখন মাথার ভিতর একটা পোকা নিয়ে বিছানায় শুয়ে আছি। পোকাটা ক্রমাগত গান করছে, ফুলের মতো ফল, ফলের মতো ফুল। ভয়ঙ্কর এবং কুৎসিত এই চক্রসঙ্গীত। মাঝে মাঝে ইচ্ছা করছে দেয়ালে মাথা ঠুকে মাথা ফাটিয়ে ফেলি, তারপর একটা চিমটা দিয়ে পোকাটা বের করে ফেলি। তা সম্ভব না বলেই জটিল ধরনের সব সিডেটিভ খেয়ে ঘুমোচ্ছি। পোকা কিন্তু আমার ঘুমের ভিতরেও গান গেয়ে যাচ্ছে। দয়া করে আমার এই ব্যাপারটা নিয়ে আপনি অতি আগ্রহে চিন্তা করবেন। ওষুধপত্র চলছে, পোকা যথাসময়ে মারা যাবে, নতুন কোনো পোকা না ঢোকা পর্যন্ত শেষ সময়টা ভালোই কাটবে। ওই বর্ষার দিনে আমি খুবই আনন্দ করেছি। জ্বর নিয়ে বের হয়েছিলাম, জ্বর সেরে গেছে। আপনার সঙ্গে এই সময়টা কাটানো খুব ভালো ছিল। ওই বর্ষার সরি এই দুঃখটা, কিন্তু আপনার সঙ্গে পাইপে বসে বৃষ্টি দেখা হলো না, এই দুঃখটা ঝরে যাচ্ছে না। ঝরঝর করে বৃষ্টি পড়ছে, আমরা দুজনে পাইপে বসে বৃষ্টি দেখছি। এই দৃশ্যটা আমি কল্পনায় অনেকবার দেখেছি। বাস্তব কল্পনাকেও ছাড়িয়ে যাবে কিনা এটা আমার দেখার ইচ্ছা। আমার কল্পনা শক্তি ভালো বলেই বাস্তব কখনোই আমার কল্পনাকে অতিক্রম করতে পারে না। যাই হোক, মাথা থেকে পোকাটা বের হওয়া মাত্র আমি আপনাকে নিয়ে পাইপে ঢুকবো। যদি বৃষ্টি নাও থাকে, আপনি দমকল বাহিনীকে খবর দেবেন। দমকল বাহিনী এসে যেন নকল বৃষ্টি তৈরি করে দেয়। একটা ছোট্ট অনুরোধ কি আমি আপনাকে করতে পারি? আমাকে এসে দেখে যান না প্লিজ। বিনীতা, আশা। আবুল কালাম সাহেবকে দেখতে থানায় উপস্থিত হলাম। ডিউটি অফিসার খুবই ব্যস্ত। তার এই ব্যস্ততার ভেতরে তিনি চট করে আমাকে দেখে আবার ব্যস্ত হয়ে গেলেন। তার ব্যস্ততা নাকের লোম ছেঁড়ায় সীমাবদ্ধ। এই মহৎ কর্মটি তিনি বেশ আয়োজন করে করছেন। তার সামনে ছোট একটা আয়না, একপাশে কেচি এবং চিমটা, দুটা মাত্র গর্ত দিয়ে আল্লাহ তাকে পৃথিবীতে পাঠিয়েছেন বলেই তিনি ঝামেলায় পড়েছেন। হাত তিনটা থাকলে তার জন্য সুবিধা হতো। এক হাতে আয়না ধরে থাকতেন, অন্য দুই হাতে চিমটা এবং কাঁচি ব্যবহার করতেন। আমি ডিউটি অফিসারের সামনে দাঁড়িয়ে অতি বিনীত ভঙ্গিতে বললাম, স্যার, আসসালামু আলাইকুম। ডিউটি অফিসার চোখের সামনে থেকে আয়না সরিয়ে রেখে অতি বিনয়ী ভঙ্গিতে বললেন, কি চাই? আমি তার সামনে চেয়ারে বসতে বসতে হাসি মুখে বললাম, গল্প করতে এসেছি স্যার। কিছুক্ষণ আপনার সঙ্গে গসিপিং করব যদি অনুমতি দেন। ডিউটি অফিসার হুঙ্কার দিয়ে বললেন, গসিপিং করব মানে? কিসের গসিপিং? আমি মুখের হাসি আরো বিস্তৃত করে বললাম, আপনি তো স্যার অবসর আছেন, নাকের লোম ফেলছেন, আমিও অবসর, কাজেই আসুন কিছুক্ষণ গসিপিং করি। আপনি কে? আমি একজন কবি। আমার কথা মনে হয় বিশ্বাস হচ্ছে না। পুরনো ফাইল ঘেঁটে দেখতে পারেন। 3 বছর আগে আপনাদের হাজতে 4 দিন ছিলাম, সেখানে আমার পরিচয় লেখা আছে কবি। কবি? জি স্যার, কবি, পয়েট। আমি রবীন্দ্রনাথ ঘরানার কবি। মিল দিয়ে দিয়ে কবিতা লিখি। আপনাকে একটা কবিতা শোনাই। পুলিশ, ফুলিশ, গরু, সরু, সিঁড়ি, কিরিকিরি। ডিউটি অফিসার নড়ে চড়ে বসলেন। ঝড় আসার পূর্ব লক্ষণ। বাঘ শিকারের উপর ঝাঁপ দেওয়ার আগে মাটিতে লেজের একটি বাড়ি দেয়।
পুলিশও নড়ে বসে। আমি মধুর গলায় বললাম, স্যার 2 কাপ চা দিতে বলুন। আমারটায় চিনি একটু বেশি, 3 চামচ। কবিগুরু রবীন্দ্রনাথ চায়ে চিনি বেশি খেতেন বলেই আমি সব দিক থেকে ওনাকে অনুসরণ করার চেষ্টা করছি। চিনি নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথের লেখা একটি গান আছে। গানটা কি শুনেছেন? ডিউটি অফিসার নিচের ঠোঁট কামড়ে ধরেছেন। পুলিশের ঠোঁট কামড়ানোর মানে হলো 10 নম্বর সিগন্যাল। তুফান এলো বলে। আমি শান্ত গলায় বললাম, চিনি নিয়ে রবীন্দ্রনাথের লেখা গানটা হচ্ছে, চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। অর্থাৎ তিনি বিদেশি চিনির কথা বলেছেন। দেশি চিনি ময়লা লালচে ধরনের হয়, বিদেশি চিনি ফকফকা সাদা। ডিউটি অফিসার কলিং বেলে চাপ দিলেন। এখন তার মুখে সামান্য হাসি দেখা গেল। মাকড়সার জালে পোকা আটকে যাওয়ার পর মাকড়সা পোকার দিকে তাকিয়ে যেরকম হাসি দেয়, সেরকম হাসি। আমিও হাসলাম, তবে হাসি তাৎক্ষণিকভাবে বন্ধ করে ফেললাম। এই গানটার ইংরেজিটা শুনবেন, চিনি গো চিনি তোমারে, সুগার সুগার ইউ। কলিং বেল শুনে রাইফেল কাঁধে একজন পুলিশ উপস্থিত হলো। আমি হাজতে ঢুকে পড়লাম। হাজতে আমাকে নিয়ে মোট 6 জন। আমি সবার দিকে তাকিয়ে রাজনৈতিক নেতাদের মতো হাত নেড়ে বললাম, শুভ সকাল। আপনারা সবাই ভালো? কেউ জবাব দিল না। শুধু আবুল কালাম সাহেব চোখ পিটপিট করতে লাগলেন। মনে হলো তিনি পরিষ্কার দেখতে পাচ্ছেন না। ভদ্রলোক যে ভালো ডলা খেয়েছেন তা বোঝা যাচ্ছে। তার একটা চোখ বড়, একটা চোখ ছোট। কপালের একই অংশ নৈনিতালের আলোর মতো ফুলে আছে। দেখে মনে হচ্ছে পার্মানেন্ট ব্যবস্থা। এই ফোলা কখনো কমবে না। বাকি জীবন কপালে আলু নিয়ে ঘুরতে হবে। আগে পুলিশের মারের মধ্যে রাগ ঢাক ছিল, দেখে কিছু বোঝা যেত না। মারটাও তার শিল্পকর্মের পর্যায়ে নিয়ে গিয়েছিল। সে অবস্থা এখন আর নেই। ইচ্ছে হলো মেরে ফেললাম। পানির ট্যাঙ্কে ফেলে দিলাম। ডেড বডি প্রকাশ হয়ে পড়লেও পত্রিকায় কোনো ক্ষতি হয়নি। পত্রিকায় বিবৃতি দেওয়া হবে, এই লোক পানির ট্যাঙ্কে গিয়েছিল পানি খেতে, তারপর পা পিছলে ট্যাঙ্কে পড়ে গেছে, সেখানেই মৃত্যু। ডাক্তাররা সুরাথাল করবেন, তারাও রিপোর্ট দেবেন, লাঞ্চে পানি যাওয়ার কারণে, অর্থাৎ পানিতে ডুবে মৃত্যু। মাথায় আঘাতের চিহ্ন আছে, পানির ট্যাঙ্কের ঢাকনায় ধাক্কার কারণে তা হতে পারে। হিমু সাহেব? জি। আমাকে চিনতে পারছেন? আমি আবুল কালাম। চিনতে পারছি। কেমন আছেন? আবুল কালাম জবাব দিলেন না। শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমি বললাম, আপনাকে ছাড়িয়ে নিতে এসেছি। আবুল কালাম বিড়বিড় করে বললেন, শুকরিয়া। বেচারা যে ঘোরের মধ্যে চলে গেছে এটা স্পষ্ট। যে ছাড়িয়ে নিতে এসেছে সে হাজতে, এই সমস্যা তাকে বিচলিত করছে না। তবে অন্য হাজতিরা এখন আমাকে কৌতূহলী চোখে দেখছে। এদের মধ্যে একজনের চেহারা কাপড়-চোপড় শোভন শ্রেণীর, চোখে সোনালি রঙের চশমা, কলেজের ভাইস প্রিন্সিপাল টাইপ চেহারা। তিনি কাছে ঝুঁকে এলেন আমাদের কথাবার্তা শোনার জন্য। আমি তার দিকে গিয়ে বললাম, ভাই সাহেব ভালো আছেন? তিনি জবাব দিলেন না, মুখ অন্যদিকে ফিরিয়ে নিলেন। আমি আবুল কালাম সাহেবের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললাম, বেশি মেরেছে? আবুল কালাম ক্ষীণ গলায় বললেন, জি না, সন্ধ্যার পর মারবে। আমি বললাম, 2-1টার মধ্যে ছাড়া পেয়ে যাবেন, সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে না। আবুল কালাম ফিসফিস করে আবার বলল, শুকরিয়া। হাজত থেকে বের হয়ে গরম পানি দিয়ে একটা গোসল দেবেন, সাবান ডলা দিয়ে হেভি গোসল। তারপর 2টা প্যারাসিটামল খাবেন, একটা খাবেন সিডাক্সিন। গনি মিয়ার দোকানের থেকে চা নিয়ে দেব, মগ ভর্তি করে 1 মগ চা খাবেন, সঙ্গে একটা বেনসন সিগারেট, দেখবেন কেমন লাগে। জি আচ্ছা, শুকরিয়া। একটু পরপর শুকরিয়া বলছেন কেন? ঘটনা কি? আবুল কালাম ফিসফিস করে বললেন, মাথা আউলে গেছে হিমু ভাই। কি বলতেছি না বলতেছি নিজেও জানি না। ছোটবেলায় মায়ের হাতে মার খেয়েছি, তারপর পুলিশের হাতে মার খেলাম। কলিজা নড়ে গেছে। সন্ধ্যার পর নাকি আসল মার দেবে। আসল মার মারার যে লোক তার ডিউটি সন্ধ্যার পর। পুলিশ ধরেছে কেন? মেসের মালিক সবুর সাহেবের শালার 2 লাখ টাকা চুরি গেছে। তার ধারণা টাকাটা আমি চুরি করেছি। পুলিশকে 5,000 টাকা দিয়েছে টাকা উদ্ধারের জন্য। উদ্ধার হলে আরো 10 দেবে, এই হলো কন্ট্রাক্ট। টাকা উদ্ধারের জন্য পুলিশ দফায় দফায় মারছে। সন্ধ্যার পর ফাইনাল মারা মারবে।
কতক্ষণ পর্যন্ত কি